স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তুফা বাকালা। শুক্রবার আবুধাবির খালিফা স্ট্রিটে হয় এর উদ্বোধন। এদিন বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পদক্ষেপকে প্রশংসা করেন অতিথিরা। এর মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং প্রবাসীদের কর্মসংস্থান বাড়বে বলে মনে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ হোসেন, ইউএই জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কামরুজ্জামান, জনতা ব্যাংক আবুধাবি ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল হক, আবু বকর সিদ্দিক, শহীদুল ইসলাম ও আশরাফুল ইসলাম। বর্তমানে জাহিদ হোসেনের মালিকানাধীন দুটি গ্রোসারিতে 12 জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। পবিত্র ঈদ উল আজহার সামনে রেখে রেমিটেন্সে গতি বেড়েছে। কোরবানির এই ঈদ যত ঘনিয়ে আসছে, রেমিটেন্সের পরিমাণ ততই বাড়ছে। চলতি জুন মাসের প্রথম 16 দিনে দেশে রেমিটেন্স এসেছে 112,59,00,000 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 12,216 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 16 দিনে গড়ে 7 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স 2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এর আগে গত মে মাসে 169,16,30,000 ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসেবে এখন পর্যন্ত মে মাসে যে রেমিটেন্স প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। তবে আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 8। এগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ থেকে যাওয়া গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা। রোববার সন্ধ্যায় প্যারিসের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সের সাথে বাণিজ্যিক পরিধি বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন চিফ কোঅর্ডিনেটর আবু তাহির। পরিচালনার দায়িত্বে ছিলেন ওমর ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন কয়েস, বিডি ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ সহ বাংলাদেশি ব্যবসায়ীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সেলিম, মিজানুর রহমান, সৌরভ মির্দা, আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম রাকিব, মাসুদুর রহমান, সৈয়দ আলমগীর কবির ও আল হেলাল। হজ পালনে যাওয়া মুসল্লিদের দিক নির্দেশনা দিচ্ছে রোবট। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে মিলবে বহুভাষী রোবটের দেখা। বাংলা সহ মোট 11টি ভাষায় কথা বলে এই যন্ত্রমানব। মূলত হজ পালন সহজতর করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার আশ্রয় নিয়েছে সৌদি প্রশাসন। অবিকল মানুষের মতো নড়েচড়ে মুসল্লিদের অভ্যর্থনা জানাচ্ছে রোবট। বিভিন্ন ভাষায় তাদের সমস্ত প্রশ্নের দিচ্ছে ঠিকঠাক জবাব। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে দেখা মিলছে এমন দৃশ্যের। সেখানে হাজিদের যাতায়াত সহ নানা বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি হজের আচার আনুষ্ঠানিকতার কথাও স্মরণ করিয়ে দিচ্ছে এই রোবট। এমনকি ইসলামিক স্কলারদের সাথেও যোগাযোগ স্থাপনের ব্যবস্থাও করে দিচ্ছে। মূলত হজের নানা আনুষ্ঠানিকতা পালন সহজ করতেই অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি প্রশাসন। বহুভাষী এই রোবট আরবি ছাড়াও কথা বলতে পারে আরও 10টি ভাষায়। বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, ফার্সি, তুর্কি, মালয়, উর্দু, চীনা এবং হাউসা ভাষায় দিক নির্দেশনা দিতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রতিটি রোবটের টানা 8 ঘন্টা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। বিগত কয়েক বছর ধরেই সৌদি আরবে হাজিদের ভিড় সামাল দেয়া এবং হজ ব্যবস্থাপনা উন্নত করার জন্য বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার। দিক নির্দেশনা ছাড়াও রোবটের সাহায্যে স্মার্ট পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জীবাণুমুক্তকরণ, জমজমের পানি এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ। হাজিদের গতিবিধি আর চলাফেরাও তদারকি করা হয় প্রযুক্তি সংযোগের মাধ্যমে। করোনা মহামারীর পর কোনো বিধিনিষেধ ছাড়া এবারই পূর্ণাঙ্গ পরিসরে হজ পালনের সুযোগ পেয়েছেন গোটা বিশ্বের মুসল্লিরা। এই প্রযুক্তির মাধ্যমে তাদের হজ যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রত্যাশা সৌদি কর্তৃপক্ষের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। অবশেষে বিনা খরচে মালয়েশিয়া গেলেন 20 জন কর্মী। বিমান টিকিট, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইন্স্যুরেন্স ও বাসস্থান সহ সব খরচই বহন করছে মালয়েশিয়ার নিয়োগকর্তা। গতরাতে এই 20 জনের দলটি মালয়েশিয়া পৌঁছান। বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান রিক্রুটিং এজেন্সি জেজি আলফালা ও মালয়েশিয়ার এজেন্ট পাকাজান মোহাম্মদের কর্মকর্তারা জানান, কর্মী পাঠানোর ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে দক্ষতাকে। মালয়েশিয়া যাওয়া এসব কর্মী ভালো বেতন পাবেন বলেও জানান তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার পুরো প্রক্রিয়া মনিটর করছে। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে কুয়েতে সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত।
বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের অস্থায়ী কার্যালয়ে হয় এই আয়োজন। এদিন হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সাদেক রিপন। এছাড়া বক্তব্য দেন জুবেদ, জালালউদ্দিন, মহসিন পারভেজ, সেলিম হলাদার, মহিউদ্দিন আহমেদ, জিশান মাহমুদ, আবু বকর সিদ্দিক পাভেল, আবুল কাশেম, জাহাঙ্গীর খান পলাশ, তারমিম আলম সহ আরও অনেকে। সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিশিগানের বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর উদ্যোগে হয় এই আয়োজন। রোববার ওয়ারেন সিটিতে এই প্রতিবাদ সভায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। এদিন সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্মরণে সভায় 1 মিনিট নীরবতা পালন করা হয় দাঁড়িয়ে। তার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন রানা। এছাড়া বক্তব্য দেন পার্থসারথী দেব, ইকবাল ফেরদৌস, শফিক রহমান, ফারজানা চৌধুরী, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, মাহমুদুল হক লিটু, আবুল হাসনাত, এস কুট্টি, হারানকান্তি সেন ও সঞ্জয় দেব। প্রতিবাদ সভার পর রাতে প্রবাসী সাংবাদিকতার মান উন্নয়নে আলোচনা করেন তারা। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ পর্যটকবাহী ডুবোযান টাইটান। 5 আরোহী নিয়ে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জোন্স উপকূল থেকে রওনা দিয়েছিল এটি। সাগরের গভীরে ডুব দেওয়ার 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনও মেলেনি হদিস। তল্লাশি অভিযানে যোগ দিয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের নৌসেনা ও বিমান বাহিনী। কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জোন্স শহর থেকে যাত্রা করেছিল টাইটান। সেখান থেকে 435 কিলোমিটার দূরত্বে আটলান্টিকের 1200 ফুট গভীরে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। সফরের মোট সময় ধরা হয়েছিল 8 দিন। পানির ওপর থেকে পোলার প্রিন্স নামে একটি জাহাজ যোগাযোগ রাখছিল ডুবোযানটির সাথে। তবে সাগরে ডুব দেওয়ার 1 ঘন্টা 45 মিনিট পর থেকেই হারিয়ে ফেলে সংযোগ। আটলান্টিকের গভীরে ডুবোযানটির খোঁজে চলছে তল্লাশি। সাগরের 900 মাইল এলাকা জুড়ে চলছে অনুসন্ধান। একযোগে অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। সবচেয়ে বড় আশঙ্কা, ফুরিয়ে আসছে অক্সিজেন। জরুরি অবস্থায় 96 ঘন্টা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে ডুবোযানটিতে। এই সময়ের মধ্যেই হতে হবে উদ্ধার। ডুবোযান শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে যাতে নিরাপদে সবাইকে উদ্ধার করা যায়। অক্সিজেন সরবরাহ থাকতে থাকতেই উদ্ধার করতে হবে। অনেক দূরের এলাকা বলে অভিযানটি বেশ ঝুঁকিপূর্ণ। প্রতিটি মুহূর্ত কাজে লাগানো হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান ওশেন গেট এক্সপেডিশনসের মালিকানাধীন সাবমার্সিবল যান টাইটান ওজনে 10,432 কেজি, যেতে পারে 13,100 ফুট গভীর পর্যন্ত। এতে 8 দিনের ভ্রমণের জন্য প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছিল $2,50,000 মার্কিন ডলার। আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওশেন গেটের প্রধান নির্বাহী স্টকটন রুশ। অপরজন ফরাসি নাবিক পল হেনরি। উন্নত প্রযুক্তির ডুবোযানটিতে এখনও নিরাপদে আছেন যাত্রীরা, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। সাবমার্সিবল যানের প্রযুক্তি এখন অনেক উন্নত, তাই আমি আশাবাদী। নিচে একবার সাবমেরিনে 12 ঘন্টা পানির নিচে ছিলাম। অক্সিজেন সরবরাহ ঠিক ছিল বলে সমস্যা হয়নি। এবারও সবকিছু ঠিক থাকলে কয়েক ঘন্টা বেঁচে থাকা সম্ভব। 1912 সালে 2200 যাত্রী নিয়ে আটলান্টিকে ডুবেছিল তৎকালীন সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। মৃত্যু হয়েছিল 1500 আরোহীর। 1985 সালে আবিষ্কার হয় জাহাজটির ধ্বংসাবশেষ। এরপর থেকেই গবেষক ও কৌতূহলী অভিযাত্রীদের আগ্রহের কেন্দ্র টাইটানিকের ভগ্নস্তূপ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি ও অন্য দেশের অভিবাসীদের নিয়ে আয়োজিত হয়েছে নৈশভোজ। ভেনিসের একটি পার্কে হয় 13তম এই আয়োজন। ইতালিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের খাবার, সংস্কৃতি ও খেলাধুলায় মেতে ওঠেন সকলে। এদিন বাংলাদেশিদের হয়ে ভেনিস বাংলা স্কুল ও মুক্তির আলো সংগঠনের নেতাকর্মীরা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সে সময় বিরিয়ানি সহ নানা ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয়। মূলত ভেনিসে বসবাসরত অভিবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে 13 বছর ধরে করা হয় এই আয়োজন। 13 বছর ধরে করা এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের খাবার, পোশাক, খেলাধুলা ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হন তারা। এতে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামিল সারোয়ার, ভেনিসের সাবেক সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিল, ইতালির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন সহ গণমাধ্যম কর্মী।
2022 সালে বিশ্বের শরণার্থীর সংখ্যা 3.5 কোটি ছাড়িয়েছে। বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় 80 লাখ। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অর্ধেকের বেশি শরণার্থী এসেছে সিরিয়া, ইউক্রেন এবং আফগানিস্তান, এই 3 দেশ থেকে। UNHCR এর হিসেবে সিরিয়ান শরণার্থীর সংখ্যা প্রায় 65 লাখ। অন্যদিকে চলমান রুশ আগ্রাসনের কারণে ইউক্রেন ছেড়েছেন প্রায় 57 লাখ মানুষ। এছাড়াও ফিলিস্তিনের প্রায় 60 লাখ মানুষ শরণার্থীর জীবনযাপন করছেন। শরণার্থীর সংখ্যা ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানায় জাতিসংঘ। শরণার্থীর পাশাপাশি বেড়েছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। UNHCR এর হিসেবে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 10 কোটি। যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক সহিংসতায় প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির গান ভায়োলেন্স আর্কাইভ জানায় এই তথ্য। রোববার পর্যন্ত 311টি ম্যাস শুটিংয়ের তথ্য লিপিবদ্ধ করেছে সংস্থাটি। মোট প্রাণহানির সংখ্যা 19,808, আহত 16,897 জন। নিহতদের মধ্যে 827 জন কিশোর। কমপক্ষে 4 জন হতাহত হয়েছে এমন হামলার ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়। বিশ্বের মোট জনসংখ্যার 5% বা যুক্তরাষ্ট্র, অথচ সব দেশে বেসামরিকদের হাতে থাকা অস্ত্রের 46% রয়েছে মার্কিন নাগরিকদের হাতে। ব্যক্তি মালিকানাধীন অস্ত্র ও ম্যাস শুটিং উভয় ক্ষেত্রে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।